আর কয়জন পারবা বলো? 9-10-এর কেন? কোনো জিনিস এরকম ফিজিক্স এসএসসি আর এইচএসসি তে আলাদা হবে? হ্যাঁ, ন্যারেশনে একটু ভিন্নতা থাকতে পারে। বসো, সিট ডাউন। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের তানভীর বলবে। বাবা দাঁড়াও দাঁড়াও। শিহাব বলবে এবার। শিহাব বলো। হবে না? বসো। রায়ান পারবা? পারবা? বলো। তুরসী? অদূত পারবা? আলামিন? কিভাবে পারবা? সিফাত বলো। তাহলে মাধ্যমের কণা যে স্থায়ীভাবে স্থান পরিবর্তন করবে না, যে ওটা না হবে, তাই তো? বসো। আচ্ছা দেখো, এই তরঙ্গের ব্যাপারটিতে তোমাদের তাহলে সংজ্ঞায়ন করার জন্য বললাম। খুব তোমরা ব্রিলিয়ান্ট, ভালো। এই যে সরকারি কলেজের বেসরকারি কলেজের সবাই কর্ণধাররা রয়েছে, কিন্তু একটা সংজ্ঞার ব্যাপারটা হয় কি যে ভুলে যাওয়া যায়। কিছুদিন যদি চর্চা না থাকে তুমি ভুলবা, এটা স্বাভাবিক। তবে আমি আজকের জন্য তোমাদের একটু অনুরোধ করব যে অনেকে গাণিতিক প্রবলেমে খুব ফোকাস দেয় না, তুমি জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলোতেও ফোকাস দিবা। হ্যাঁ, পুরো বিষয়গুলোই জানতে হবে অধ্যায়ের, তাহলে ভালো করা সম্ভব। আমরা তাহলে লিখি একটু যে পর্যাবৃত্ত আন্দোলন কোন মাধ্যমের কণাগুলোকে স্পন্দিত করে শক্তি বা তথ্য স্থানান্তর করে। কিন্তু কণাগুলোর স্থানান্তর ঘটায় না, তাকে তরঙ্গ বলে। তাহলে সংজ্ঞার মধ্যে যে কয়েকটা জায়গা তুমি ফুললি ফোকাস দিতে পারো। প্রথমে দেখো যে পর্যাবৃত্ত আন্দোলন। পর্যাবৃত্ত বলতে একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই ভাইব্রেশনটা ঘটবে, বুঝছো? তাহলে পর্যায়ক্রমে ঘটতেই থাকবে। আন্দোলন মানে এটা কিন্তু ওই যে রাস্তাঘাটের যে আন্দোলন এরকম ব্যাপারটা না। আন্দোলন মানে স্পন্দন। আন্দোলন মানে তো ওই মুভমেন্ট, ওই শব্দটিও কিন্তু এই তোমার রাজনৈতিক যে আন্দোলন, মাঠে ঘাটে যে আন্দোলন, কারো বিরুদ্ধে বা কোনো দাবি আদায়ের পক্ষে যে আন্দোলন, এটাও কিন্তু এরকম মুভমেন্ট। বুঝতে পেরেছো তো? তাহলে কণাগুলোর মুভমেন্ট থাকবে। তো বলছে যে পর্যাবৃত্ত এই আন্দোলন কোনো মাধ্যমের কণাগুলোকে স্পন্দিত করে। তাহলে মাধ্যমের কণাগুলোকে কি করবে? স্পন্দিত করবে। এটা কিন্তু এমনি এমনি স্পন্দনটা হয় না, একটা গিয়ে আগে এনার্জি পড়ে, একটা এনার্জি পড়ে। এই যে আমরা কথা যখন বলছি তখন দেখো আমার ভোকাল কর্ড, তোমার ভোকাল কর্ড,
এই জায়গা থেকে তাহলে একটা যান্ত্রিক শক্তি তৈরি হচ্ছে। এই যান্ত্রিক শক্তি এসে যখন বায়ুতে আঘাত করছে তখন এটা গিয়ে কিন্তু তোমার কানে গিয়ে পৌঁছাচ্ছে, বুঝলে তো? আচ্ছা, তেমনি তুমি পুকুরে ঢিল ছোড়ার কথাও যদি ভাবো, যে একটা ঢিল থেকে কিন্তু ওই যে গতি শক্তিটা পেয়ে তারপরে পানির অণুগুলো লাফ দেওয়া শুরু করছে, বুঝলে? আচ্ছা, তাহলে একটা শক্তির দ্বারা মাধ্যমের কণাগুলো কি হবে? স্পন্দিত হবে। এই স্পন্দনের মাধ্যমে শক্তি বা তথ্য স্থানান্তর করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কিন্তু কণাগুলোর স্থানান্তর ঘটবে না। তাহলে কণাগুলোর স্থানান্তর ঘটবে না। আমরা সবচেয়ে সহজে যদি বুঝতে চাই তাহলে পানির তরঙ্গের কথা ভাবতে পারি। তাহলে পানির তরঙ্গই যদি হয়, তাহলে এই পানির যদি এরকম বলো যে এরকম পানির তরঙ্গ, তাহলে এই পানির তরঙ্গতেই তুমি যদি বলো যে আমরা এখানে ধরো একটা পয়েন্ট সবুজ, এইখানকার একটা পয়েন্ট ধরো লাল করে দিলাম, এইখানকার একটা পয়েন্ট হলুদ করলাম, কাঁচা হলুদ, আর এটা পাকা হলুদ, আর এইটা ধরে নাও ইন্ডিগো নীল, এটা হচ্ছে বেগুনি বেগুনি, আর এটা হলো পেস্ট কালার বলো। হ্যাঁ, যদিও এই কালারের পেস্ট আমি পাই নাই সব সবুজ রঙের পাই অথবা সাদা। পেস্ট তো সব রঙেরই হয়, মিষ্টি কালার হয় না? হয়, ওই যে ইন্ডিয়ান একটা পেস্ট আছে লাল রঙের। হ্যাঁ, আচ্ছা যা হোক, শোনো একটা কথা বলি, যে এখানে ধরে নাও, খেয়াল করবে প্লিজ, এখানে ধরে নাও যে একটা ঢিল ছুঁড়েছো পানির মধ্যে, এই পানির তরঙ্গ শক্তিটা এই জায়গাতে পেয়ে তরঙ্গটা এইভাবে চলে যাচ্ছে সামনে এই বরাবর, এটা এক্স ডিরেকশন যদি বলি, এই দিকে তরঙ্গ চলে যাচ্ছে, তাহলে তরঙ্গের বেগের ডিরেকশনটা এদিকে। তাহলে পানি এরকম ভাবে লাফ দিচ্ছে, নামছে, উঠছে, উঠছে, নামছে। কিন্তু এরকম ভাবে তুমি যদি কয়েকটা কণাকে রঙিন করে দাও, দেখবা তারা তাদের জায়গা চেঞ্জ করছে না, তারা তাদের জায়গা চেঞ্জ করছে না, ওখানেই রয়েছে, ও ওই জায়গাতে ওঠানামা করছে। তাহলে কণাগুলোর অবস্থানে চেঞ্জ হয় না, শুধুমাত্র কণাগুলো স্পন্দিত হয়, আর শক্তিটা এক জায়গা থেকে আরেক জায়গার দিকে যেতে থাকে। বুঝতে পারলে তো? তাহলে কণা তার অবস্থান পরিবর্তন করছে না, কিন্তু শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এই ধরনের ঘটনাগুলোকে আমরা কি বলবো, বা এই বিষয়টাকে কি বলবো আমরা? তরঙ্গ। ঠিক আছে, এ কাফি বসতে দাও। হ্যাঁ, আমি একটু পরে ডাকছি। আচ্ছা, এটা যদি তরঙ্গের ব্যাপার হয়, তাহলে এবার তরঙ্গের সম্পর্কিত কিছু রাশিমালা আমরা একটু শিখব। তার আগে বিশেষ বৈশিষ্ট্য লিখো। 1 নাম্বার, এই তরঙ্গ সম্পর্কিত বিশেষ বৈশিষ্ট্য। প্রথম কথা হলো শক্তি বা তথ্য স্থানান্তর করে, সংজ্ঞাতেই লেখা আছে নাকি? আর 2 নম্বর কথা হলো মাধ্যমের কণাগুলো কি করে? মাধ্যমের কণাগুলো অবস্থান পরিবর্তন হয় না, অবস্থান পরিবর্তন হয় না, বুঝলে? এটার বাইরে গিয়ে শুধু একটা কথা বলি, যে এই জায়গাতে তো লিখে দিয়েছি যে পর্যাবৃত্ত আন্দোলন কোন মাধ্যমের কণাগুলোকে, এখন কোন মাধ্যমের কণাগুলোকে লিখেছি, কিন্তু সব সময়ের জন্যই কিন্তু তরঙ্গ সঞ্চালনে মাধ্যম দরকার পড়ে না। যেমন আলোর তরঙ্গ, আলোর তরঙ্গ শূন্য মাধ্যমেও চলতে পারে, তাহলে তার মাধ্যম দরকার পড়লো না। ঠিক আছে, এটা কমন একটা সংজ্ঞা ছিল, কিন্তু মাধ্যম ছাড়াও তরঙ্গ চলতে পারে। অতএব আমরা এখন একটু তরঙ্গের প্রকারভেদটা জেনে নিই। লিখো তরঙ্গের প্রকারভেদ। হ্যাঁ, বায়ু অবশ্যই মাধ্যম, বায়ু মাধ্যম। আরে বায়ুর মধ্যে দিয়ে তো আলো যায়, এটা তো মানলাম,
বায়ু ছাড়া কি চলে না? শূন্য দিয়ে সূর্য থেকে যখন আসে মহাশূন্য এটা সেটা পার হয়ে তো আসে। হ্যাঁ, আচ্ছা আগে লিখো তরঙ্গের প্রকারভেদ। 1 নাম্বার, ও কয়েক ভাবে আবার ভাগ করা যেতে পারে, মুশকিল তো। তাহলে প্রথমে যদি আমরা লিখি মাধ্যমের ভিত্তিতে, মাধ্যমের ভিত্তিতে ভাগ করে ফেলি। তাড়িৎ-চুম্বক তরঙ্গ, তাড়িৎ-চুম্বক তরঙ্গ এই শব্দটিকেও আবার এক একজন এক এক ভাবে লিখতে পারে। তাড়িৎ-চুম্বক, হ্যাঁ সন্ধি করে লিখে দেবা, তাড়িৎ-চুম্বক চয়ে চয়ে যুক্ত। আচ্ছা, এক কথায় একে ইংরেজিতে আমার বললে সুবিধা, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হলো? আর একটু স্পেস দিয়ে নিচে লিখো তাড়িৎ-চুম্বক আর নিচে লিখো যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিককে অনেক সময় কেউ বললে জড় তরঙ্গও বলতে পারে, হ্যাঁ যান্ত্রিক বা জড়। ইংরেজিতে কি হবে? মেকানিক্যাল ওয়েভ। ভেরি গুড, মেকানিক্যাল ওয়েভ। তাহলে আমরা বিশেষ বৈশিষ্ট্যগুলো যদি হাইলাইট করতে চাই, তাড়িৎ-চুম্বক তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, ঠিক আছে? চলাচলের জন্য মাধ্যম এতদিন জানতা, এখন থেকে এটা জেনে রাখো যে এই তরঙ্গ তাহলে চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন হয় না, বুঝলে? মাধ্যম ছাড়াও চলতে পারে। তাহলে মাধ্যম যদি প্রয়োজন না হয় শূন্য মাধ্যমে চলতে পারবে, শূন্য মাধ্যমে চলতে পারবে। তাহলে গল্পটা আবার এরকম যে শূন্য মাধ্যমে চলতে পারবে বলে অন্য মাধ্যমে চলবে না তা না, শূন্য মাধ্যমেও চলে, ভিন্ন মাধ্যমেও চলে। না হলে আবার পরে উদাহরণগুলোর মধ্যে অন্যতম হলো, হ্যাঁ চলে না, তাহলে না লিখে ফেলছে। হ্যাঁ, তোমরা যে সচেতন আছো, সুবহানাল্লাহ। অন্যতম উদাহরণ হলো আলো। আলো আলো তরঙ্গ আর কণা দুটোই, তাই না? ডি ব্রগলির মতে। পরে ওটা নিয়ে এই শোনো, এক্স রে, গামা রে, টিভি, তারপরে ধরে নাও FM AM, তারপরে আল্ট্রা ভায়োলেট রশ্মি, এগুলো সব কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ, হ্যাঁ AF AM এগুলো ফ্রিকোয়েন্সি শুনোনি? FM শিখছো? FM রেডিও শুনেছো না? ওটা হলো ফ্রিকোয়েন্সি মডুলেটেড, এটা তাহলে AM হবে, কি হবে? AM। আর ওটা AF। তাই কি লিখছি রে?
এটা এম আর ওটা এফ এম, এগুলো। হ্যাঁ, টিভি তরঙ্গ। আচ্ছা, ওইগুলো পড়ানোর জন্য দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অপেক্ষা করছে। হ্যাঁ, ওকে, এখন তাহলে আপাতত না পড়াই। যান্ত্রিক তরঙ্গ, তাহলে যান্ত্রিক তরঙ্গ চলার জন্য অবশ্যই একটা কি দরকার? মাধ্যম দরকার। ওই মাধ্যমটা জড় মাধ্যম বলবো আমরা, লাইক ওয়াটার, এয়ার, এটসেট্রা আর কি। এই টাইপের আরো যেগুলো আছে সেগুলোকে আমরা বলি জড় মাধ্যম। তাহলে জড় মাধ্যম প্রয়োজন। এই মাধ্যমের ভিত্তিতে এই দুই রকমের তরঙ্গ। আরো একটা ভিত্তিতে আমরা তরঙ্গের প্রকারভেদটা লিখে ফেলি। লিখো, কণার স্পন্দনের ভিত্তিতে তরঙ্গ দুই প্রকার। স্পন্দনের ভিত্তিতে বলতে স্পন্দনের দিকের ভিত্তিতে লিখো প্লিজ। আরে কি একটা, আরে বাবা, এক নাম্বার আর তরঙ্গ। আরকে আরো একটা নামে ডাকা হতে পারে অনুপ্রস্থ। আর বা অনুপ্রস্থ, ট্রান্সভার্স ওয়েভ। জায়গা রাখো 3-4 লাইন লেখার মতো, উদাহরণ, পিকচার এগুলো যেন দিতে পারি। আর আরেকটা হলো লম্বিক। লম্বিক বা অনুদৈর্ঘ্য। ইংরেজিতে হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। লিখেছ? তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি। আর তরঙ্গ কিরকম, একটা পিকচার আঁকি। এদিকে ধরো এক্স অ্যাক্সিস, এইদিকে তরঙ্গটি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তরঙ্গের বেগ ওইদিকে দেখাইলাম। এদিকে মনোযোগ দাও, কার ব্যাগ পড়ে গেছে এটা তাকাবে না। এইখানে যে পিকচারটা দেখছো, এটা কেউ মনে করবা না যে একটা কণা এভাবে যাচ্ছে, না। পানির যদি বলো যে পানির তরঙ্গ, তাহলে পানির তরঙ্গ এরকম যে পানিগুলো জাস্ট দোল খাচ্ছে উপরে নিচে, ওই সময় তুমি একটা পিকচার নিয়েছো। তাহলে এই অবস্থায় যদি বলি এটা সাম্য অবস্থা, মিডল পয়েন্ট, মেন পজিশন বলি আমরা এটাকে ফিজিক্সের ভাষায়। তাহলে এই লাইনটাকে কি বলবো? সাম্য অবস্থা। এ লাইন হচ্ছে সাম্য অবস্থা, খুব ইউজ হবে।
পুরো 2টা অধ্যায়তে আমি অনেক বেশি ইউজ করব এই সাম্যাবস্থা শব্দ। তাহলে সাম্যাবস্থা থেকে এই কণাটা দেখো দোল খেয়ে উপরে, আর এই কণাটা দোল খেয়ে নিচে আছে, বুঝলে তো? এই যে কণাগুলো দোল খাচ্ছে উপরে নিচে, এইভাবে দোল খাচ্ছে, বুঝতে পারছি? এখন এরকম একটা তরঙ্গ যদি দেখতাম তাহলে খুব ভালো হতো। দেখাবো। তাহলে এই কণাগুলোর ভাইব্রেশনের ডিরেকশনটা এইদিকে। তরঙ্গের গতি এক্স অ্যাক্সিস বরাবর, আর কণাগুলোর স্পন্দন কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে তরঙ্গের বেগের সঙ্গে তরঙ্গের গতির দিকের সঙ্গে কণার স্পন্দনের দিক কয় ডিগ্রি কোণ করেছে? 90। তখন এ ধরনের তরঙ্গকে বলবো আমরা আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, বুঝলে? এটা আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। সাধারণত উদাহরণ যদি বলো, পানির তরঙ্গ, আবার আলোর তরঙ্গ। আলোক তরঙ্গ এরকম উঠানামা করে। আবার তুমি যদি বলো একটি দড়িতে সৃষ্ট তরঙ্গ, একটা দড়ি বেঁধে দিয়ে যদি এভাবে ধরে রেখে তুমি এভাবে দোল দিয়ে দাও, তাহলে তরঙ্গ এরকম হয় তো। এগুলো আমরা এবারে যেটা পড়ব যে লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। সংজ্ঞা বলতে তুমি যদি লিখতে চাও তাহলে যেভাবে লিখতে পারো, যে যদি কোনো তরঙ্গের কণার স্পন্দন তরঙ্গের গতিপথের সঙ্গে লম্বভাবে হয় তাহলে তাকে বলবো আট তরঙ্গ। আচ্ছা তাহলে লিখো, এটা সংজ্ঞায়নটা করো। তরঙ্গস্থিত কণার স্পন্দনের দিক বা কম্পনের দিক তরঙ্গের সাথে লম্বভাবে হলে তাকে আট তরঙ্গ বলে। তরঙ্গের গতির সঙ্গে বা তরঙ্গের দিকের সাথে লম্বভাবে হলে তাকে আট তরঙ্গ বলে। ও যেহেতু চাইলো তাই এখানে একটু ছোট করে লিখে দিলাম। হ্যাঁ, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এই কনসেপ্ট ক্লিয়ার হইলে তোমার এমসিকিউ গুলোতেও কোনো অসুবিধা হবে না। তাহলে তরঙ্গের গতিপথটারে আমরা দেখাইলাম, এদিকে এক্স অ্যাক্সিস বরাবর ভি, এটা তরঙ্গের বেগ, আর এগুলো হলো কণার স্পন্দনের দিক, এগুলো কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। এখন কোনোদিন যদি এরকম হয় যে ওয়াই অ্যাক্সিস বরাবর তরঙ্গের গতি, তাহলে কম্পন হবে কোন দিকে? এক্স অ্যাক্সিস। বুঝতে পেরেছো? এক কথায় ট্রান্সভার্স ওয়েভের যে বিষয়টা, যে তরঙ্গের গতির সাথে স্পন্দনের দিকটা হবে 90 ডিগ্রি কোণে, বুঝলে? 90 ডিগ্রি কোণে। তারপরে আসো লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা তাহলে একটা জিনিস মনে রাখবা, যে তরঙ্গের দিকের সঙ্গে কণার স্পন্দন হবে 0 ডিগ্রি কোণে বা 180 ডিগ্রি কোণে। 0 ডিগ্রি বা, তাহলে এটা লম্ব ভাবে না, এটা সমান্তরালে, এটা হবে, লিখো, তরঙ্গের দিকের সাথে
কণার স্পন্দন সমান্তরালে অবলিক একই দিকে অবলিক 0 ডিগ্রি কোণে হবে। অসুবিধা ঠিকঠাক নাই? এখন এইটার অন্যতম উদাহরণ হলো শব্দ তরঙ্গ। উদাহরণ হলো শব্দ তরঙ্গ। তাহলে পিকচারটা কিরকম হবে, পিকচারটা এবার দেখাই। এটা ধরে নাও একটা নির্দিষ্ট জায়গা ধরলাম, এর মধ্যে বায়ুর কণা রয়েছে। তো বায়ুর কণা, বায়ু তো অদৃশ্য জিনিস, সেই অদৃশ্য জিনিসকে দৃশ্যমান করার চেষ্টা করব কিভাবে বলো? হ্যাঁ, এখানে ধরে নাও একজন কথা বলেছে। এই মুখ কেমন একে রে, না রে, এটা নাক। আচ্ছা যা হোক, বাদ দাও, মাফ করে দাও। হ্যাঁ, এটা ধরো হয়েছে, সাবাস। এটা কার মুখ এটা বলছি না, এটা সিংহের মুখ। ঠিক আছে, একটা সিংহ যদি ডাক দেয় কেমনে ডাক দিবে? যা হোক, সিংহের নাকে তো বড় না, মেরে ফুলাই দিচ্ছে কেউ। এই সিংহ যখন কথা বললো, ধরো ডাক দিল, কেন? গর্জন। আচ্ছা গর্জন। এমনি করে ধরো মেকানিক্যাল একটা এনার্জি থ্রো করেছে। এই মেকানিক্যাল এনার্জির কারণে আশপাশের যে তোমার বায়ুর কণাগুলো, এই বায়ুর কণাগুলো, প্রথমে তোমাদের একটা জিনিস বলে দিতে হবে, তাহলে বায়ু হলো স্থিতিস্থাপক। বায়ু মাধ্যম স্থিতিস্থাপক বিবেচনা করবে। হ্যাঁ, নাহলে ফিজিক্স শিখায় মুশকিলে পড়ে যাবা। স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক জিনিসের ব্যাপারে অলরেডি স্টাডি করেছে 7 অধ্যায়তে। ওরে চাপ দিয়ে যদি তুমি সংকুচিত করো, জাস্ট ওই বলটা একটু যখনই উঠে যাবে তখনই আবার কি হয়ে যাবে? আবার যদি কোনোভাবে টান দিয়ে প্রসারিত করো, বলটা সরিয়ে দিলে কি হয়ে যাবে? আবার আগের অবস্থায় চলে যাবে। তাহলে এইখানকার এই বায়ুর অণুগুলোকে ধরো সে চাপ দিয়েছে, এই তার যে শব্দ, এই যে শক্তি, এই শক্তি একটা ফোর্স দিয়েছে। সেই ফোর্সের কারণে যেটা ঘটলো, ধরো কণাগুলো এরকম খুব ঘন ঘন হয়ে গেল, এরকম। তারপরে যখন খুবই সংকুচিত হয়ে গেছে পরস্পরকে, এবার তারা কিন্তু ধাক্কাধাক্কি শুরু করবে। ধাক্কাধাক্কি শুরু করলে আবার কিন্তু তারা সে নিজেদের ধাক্কায় আবার কি হয়ে যাবে? প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হয়ে গিয়ে তারা এরকম হলো। বুঝলা? তাহলে এটা তুলনামূলকভাবে বেশি ঘন, এটুকু এটুকু পাতলা। তাহলে এটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি ডেন্সার, আর এটাকে বলি রেয়ারার। তাহলে এটা বেশি ঘন আর এটা পাতলা। তারপরে অটোমেটিক ওই এনার্জি তো যাচ্ছেই সামনের দিকে, ওই এনার্জি সামনের দিকে যাচ্ছে। ওই এনার্জির কারণে আবারও কণাগুলো একটা পর্যায়ে গিয়ে আবার ঘন হতে শুরু করে। ওই শক্তির
কম বেশি হয়, শক্তি কমে গেলে তারা ঘন হয়ে যায়। বুঝলে? আবার ও জিনিসটা কিছুক্ষণের মধ্যে কি হয়ে যাবে, প্রসারিত হয়ে যায়। এভাবে সংকোচন প্রসারণটা চলতে থাকে। ওকে, আমরা একটু বাউন্ডারি লাইন দিই। তাহলে এতটুকু ধরে নাও সংকোচন ছিল, আবার এতটুকু কি প্রসারণ, আবার এতটুকু ধরো সংকোচন, এতটুকু ধরো প্রসারণ। বুঝছো? এই সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। তাহলে এটাকে আমরা লিখে দিই একটু, এটুকু সংকোচন আর এটুকু হলো প্রসারণ। তরঙ্গটা কোন দিকে যাবে? তরঙ্গটা এই পারে আসছে, তাহলে এই পারে ধরে নাও যে একটা কান আছে, হ্যাঁ, সেই কানে শুনছে, এটা কান। হ্যাঁ, আগে এক সময় ভালো আঁকাইতে টাকাইতে পারতাম, কিন্তু সব মাথা থেকে আউট হয়ে যাচ্ছে, বুঝলে? হ্যাঁ, এটা মুখ আর ওটা হলো কান। তাহলে আমার এখান থেকে তোমার ওখানে কথা যাচ্ছে এই একই মেকানিজমে। তো কিভাবে? তাহলে এখান থেকে মেকানিক্যাল এনার্জির প্রবাহটা কিন্তু এইদিকে, আবার কণাগুলো সংকোচন প্রসারণও আবার ওইদিকেই। তাহলে কণাগুলো সংকোচন প্রসারণ যেদিকে, এই শক্তির প্রবাহ সেদিকে। শক্তি মানেই তরঙ্গ, শক্তির প্রবাহের দিকে হচ্ছে তরঙ্গের দিক। তাহলে আমরা এই দুটোকে একই দিকে দেখতে পাচ্ছি, আর এখানে শক্তি এদিকে যাচ্ছিল কিন্তু কণাগুলো উপরে নিচে এভাবে না ওঠানামা করছিল। ক্লিয়ার কিনা জিনিসটা? এখন একটা বিষয়, তোমার এই তরঙ্গ সম্পর্কিত রাশি যখন স্টাডি করব তখন একটা জিনিস আমার জানা লাগবে, সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। লাগবে কিনা? তো তোমরা তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কে বলবে? তাড়াতাড়ি বলো, কে পারবে? হ্যাঁ বলো, বাঁধন পারবা? এ কেমন করে তাকিয়ে আছে, বলো শিহাব, বলো তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা বলো। পারবা না? এস, হইল। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের অনেকভাবে সংজ্ঞায়ন করব আমরা, আপাতত একটা সংজ্ঞা দিই। ওই বাচ্চারা শোনো, তরঙ্গের অনেক রাশি স্টাডি হবে, তার মধ্যে একটা রাশি হচ্ছে দশা। দশা বা দশা পার্থক্য। তো এই দশার ব্যাপারটা খুব ভালো করে শিখতে হয়, ভালো করে শিখতে হয়, এটা খুব হচ্ছে জরুরি একটা টার্ম। দশা দ্বারা বোঝা যাবে, দশা হচ্ছে একটি রাশি যার দ্বারা তরঙ্গস্থিত কোনো কণার সরণ, বেগ, কৌণিক সরণ, অবস্থান এগুলো নির্দেশ করবে। তাহলে একই সঙ্গে সাম্যাবস্থা থেকে তার রৈখিক সরণ, কৌণিক সরণ, বেগ, ত্বরণ সবকিছু যে নির্দেশ করে তার নাম কি? দশা, ফেজ। মনে থাকবে? তোমরা কি কোনোদিন কারো ব্যাপারে বলছো যে ওর দশা খারাপ? হ্যাঁ, এই শোনো, একটা প্যারামিটার খারাপ হলে দশা খারাপ বলে না। যদি কয়েকটা জিনিস খারাপ হয় তখন তারা বলবে দশা খারাপ। ধরো ওর পড়াশোনা ভালো হচ্ছে না, মেসে মিলটিল চলছে না, বাইরে খেতে হচ্ছে, এ সময় তার ওয়ালেটটা ধরো হারিয়ে গেল, মানি ব্যাগটা, তো ওয়ালেট হারিয়ে গেল, তাহলে পরে তো এক খারাপ ব্যাপার। এর মধ্যে পরে শোনা গেল যে ইন্টারমিডিয়েটের বাচ্চাদের তো প্রেম করা নিষেধ, ও আবার তাও হচ্ছে বেশি বড়াই করে প্রেম করতো, বড় মানুষ করে, ওটাও ব্রেকআপ হয়েছে। তখন ওর অবস্থাটা কি বলবো? দশা খারাপ। বুঝলে তো? হাসি পাচ্ছে তোমাদের, বুঝেছো দশা? আমি এবার বলি, এই যে এখানে যে কণাটি দেখছো, এখানে 1 নাম্বার কণা দিলাম, আর এখানে 3 নাম্বার কণা দিলাম, আর এখানে দিলাম 2 নাম্বার কণা। এর মধ্যে এই 1 আর 3 হলো সমদশায়। কিভাবে?
এটাও সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ উচ্চতায়, এটা সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ উচ্চতায়। এরপরে এর বেগ এই জায়গাতে শূন্য হলে এরপরে এটা কি করবে, নিচের দিকে নামবে। এটাও এখন কি করবে, নিচের দিকে, এই কণাটা দোল খেয়ে এখন নিচের দিকে নামবে, বুঝছো? বাট এটা সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ, এটাও সর্বোচ্চ, বাট এটা উপরে হলে এটা কোথায়, এখন এ উপরের দিকে উঠবে। অতএব তাদের ত্বরণের দিক একই না, বুঝছো? তাই এ আর এ হলো বিপরীত দশায়, আর এটা আর এটা হলো সমদশা। এটুকু বুঝেছো? সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যেকার যে দূরত্ব তার নামই ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে অন্য একটা ইন্টারমিডিয়েটের যে সংজ্ঞাটা লিখবা বা হায়ার লেভেলে যে সংজ্ঞাটা লিখবা, যে সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে কি বলে, তরঙ্গ দৈর্ঘ্য, মনে থাকবে। আর এই জায়গাতে তাহলে এখানে সমদশা কোথায় খুঁজে পাবা, এই জায়গাতে যদি সংকোচন শুরু হয় ভাই, তাহলে আরেকবার সংকোচন শুরু হয়েছে কোথায়, এই জায়গায়, বুঝলে না? তাহলে এখানে একবার সংকোচন শুরু হয়েছে, আবার কোথায় হয়েছে, এখানে শুরু হয়েছে, তাহলে এটা আর এটা সমদশা। তাহলে বলো সমদশার মধ্যে কি কি পড়লো, একটা সংকোচন পড়লো আর একটা প্রসারণ পড়লো। তাহলে একটা সংকোচন আর একটা প্রসারণ মিলিয়ে যে দৈর্ঘ্য, সেটুকুই হলো তরঙ্গ দৈর্ঘ্য, বুঝলে? আচ্ছা, তাহলে আমরা এই দুই জায়গার জন্য দুই রকম ভাবে লিখে দিই। তরঙ্গ দৈর্ঘ্য সমদশা সম্পন্ন, আরো অনেক ভাবে দেয়া যাবে কিন্তু সংজ্ঞা, হ্যাঁ, ভবিষ্যতে হয়তো কেউ বলতে পারে যে একক সময়ে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে তরঙ্গ দৈর্ঘ্য, সেটাকে কি বলবো? তো সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে কি বলবে, তরঙ্গ দৈর্ঘ্য বলে। লম্বিক তরঙ্গে তাহলে কি কি থাকবে, লম্বিক তরঙ্গে সমদশা খুঁজতে হলে এর মধ্যে একটা পড়ে যাবে সংকোচন আর একটা প্রসারণ। হ্যাঁ, এই শুধু একটা জিনিস মনে রাখিও, সমদশা যদি হইতে হয় তাহলে 360 ডিগ্রি মোট পার্থক্য হয়। কত বললাম, 300। এই এটা আর এটা বিপরীত দশা, এটা তো বুঝেছো, দশা আলাদা করে পড়াবো, দশা পড়াবো। তো এখানে খেয়াল করো যে এখান থেকে এটুকু 90 ডিগ্রি, আর এখানে আর কয় ডিগ্রি, 90 আর 90 কত হলো, তাহলে 180 তে বিপরীত। তারপরে এটুকু আর কত, 90, 270 হলো, আর এটুকু আরো 90, 360। 360 ডিগ্রি যখন দশা পার্থক্য, তখন একটা তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, এবং এটার মিনিংটা হচ্ছে খুবই সুন্দর। পরের দিনের লেকচারে ইনশাল্লাহ এগুলো পড়াবো। পরের দিনে তাহলে পড়াবো দশা সম্পর্কিত রাশিমালা, তরঙ্গ সম্পর্কিত রাশিমালা।